শুরু করছি খবর দিনভর। শুরুতেই নজর রাখবো যে খবরে। দিনের দিন ফর্ম আপলোডের নির্দেশ। আজ থেকে দিনের দিন এসআইআর ফর্ম আপলোড। 11 তারিখের পর ফর্ম জমায় আনকালেক্টেবল তকমা। জেলায় জেলায় নির্দেশে মুখ্য নির্বাচনী আধিকারিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে। সোমরাজ, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মূলত যে নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়, সেখানে বলা হয়েছে 2রা ডিসেম্বরের পর থেকে যে এসআইআর এর ফর্মগুলি আপলোড করবেন বুথ লেভেল অফিসাররা, তা প্রতিদিনের ফর্ম প্রতিদিনই আপলোড করতে হবে। অর্থাৎ যেদিন যে ফর্মগুলি আসবে সেদিনই সেই ফর্মগুলি আপলোড ও ডিজিটাইজ করতে হবে। আর 2রা ডিসেম্বরের আগে পর্যন্ত যে ফর্মগুলি পড়ে থাকবে সেগুলি 2রা ডিসেম্বরের মধ্যেই আপলোড করে দিতে হবে। তুমি জানো, এসআইআর এর যে ফর্ম ডিজিটালাইজেশন বা আপলোডিং প্রক্রিয়া, অর্থাৎ গোটা এসআইআর প্রক্রিয়া আরো 7 দিন বাড়তি সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলায় জেলায় যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে 11ই ডিসেম্বরের পর কোনো বাড়ি থেকে ফর্ম জমা দিলে বিএলও অ্যাপে সেগুলি আনকালেক্টেবল হিসাবেই দেখানো হবে। অর্থাৎ 11ই ডিসেম্বরের আগেই বাড়ি বাড়ি থেকে ফর্ম জমা দিতে হবে, তারপরে ফর্ম জমা নিলে সেগুলি আনকালেক্টেবল হিসাবেই দেখানো হবে। শুধু তাই নয়, 2রা ডিসেম্বরের পর থেকে যে সমস্ত ফর্মগুলি, অর্থাৎ আজ থেকে যে ফর্মগুলি বুথ লেভেল অফিসাররা নেবে, জমা করবেন, অর্থাৎ আপলোডিং ও ডিজিটাইজ করবেন, সেগুলি আজ থেকে, অর্থাৎ আজকে যতগুলি ফর্ম সংগ্রহ করবেন সেগুলি আজকের মধ্যেই সেগুলি আপলোড ও ডিজিটাইজ করতে হবে। এই কাজটি 11ই ডিসেম্বর পর্যন্ত করে যেতে হবে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। বেশ, ধন্যবাদ সোমরাজ। শীত অধিবেশনে এসআইআর উত্তাপ। সংসদ ভবনের সামনে এসআইআর নিয়ে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ইন্ডিয়া। যে ছবি ধরা পড়ছে, শীত অধিবেশনে এসআইআর উত্তাপ। সংসদ ভবনের সামনে এসআইআর বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ইন্ডিয়া। শীত অধিবেশনের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের আজকেও এসআইআর নিয়ে বিক্ষোভ, ইন্ডিয়ার বিক্ষোভ। সংসদের সামনের সেই ছবিটাই তুলে ধরছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। লেটেস্ট আপডেট দেবে মৈত্রী, এখনকার ঠিক কিরকম ছবি? দেখো, সংসদের হওয়ার আগেই কিন্তু মকদ্দারের বাইরে বিরোধীরা প্রত্যেকে এক জায়গায় হয়ে এই এসআইআর বিক্ষোভে তারা সামিল হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বাপি হালদার, মমতা ঠাকুর তারা বিক্ষোভে এসে যোগ দেন। তাদের মূল যে দাবি, যে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, সেই যে দাবি গতকাল বিরোধীদের তুলতে দেখা গিয়েছিল এবং সরকারের তরফ থেকে যেখানে স্পষ্ট করে কোনো দিন নির্দেশ বলা হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা আজকে বিক্ষোভে সামিল হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে আজকে গোটা দিন সংসদ কিন্তু সরগরম থাকবে এই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে। ধন্যবাদ মৈত্রী। They are turning this country into a dictatorship in every form. You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they are refusing to talk about anything. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything, and that is not democracy. A healthy democracy demands discussion, and everybody has different views. You hear them out. हम शुरू से कहा कि अपोजिशन पार्टी से बातचीत करने में हम बहुत ही अपने आप को आगे रखते हैं, मैं पीछे नहीं हटता हूं। और पार्लियामेंट्री डेमोक्रेसी में एक दूसरे के बीच में आदान प्रदान होना चाहिए, लेकिन इश्यूज बहुत होते हैं। एक इशू नहीं है, देश में कई इशू होते हैं। हम बात करेंगे। बीच का रास्ता निकल सकता है, आप कोशिश तो कर रहे हैं। हम रास्ता ढूंढ के निकलेंगे। जवाब सदन के पटल पे रखा है। माननीय अध्यक्ष जी, मैं आपके माध्यम से माननीय मंत्री जी से पूछना चाहता हूं, वर्तमान में उत्तर प्रदेश सरकार में सहकारिता क्षेत्र में मजबूत करने के लिए अनेक कदम उठाए गए हैं, जा रहे हैं। इसी क्रम में BBSL SSL লোকসভার ভেতরের ছবি এই মুহূর্তে দেখছেন। বাইরেও বিক্ষোভ চলছে এবং ভেতরেও বিক্ষোভ চলছে, যে ছবি দেখতে পাচ্ছি। আজ দ্বিতীয় দিন শীত অধিবেশনের এবং আজ লোকসভাতেও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। এসআইআর ইস্যুতে আজও উত্তাল সংসদ, বাইরে ভেতরে আজও উত্তাল। বিরোধীরা রীতিমতো ওয়েলে নেমে বিক্ষোভ দেখান আজ।
आज इस देश की 50% से ज्यादा जनसंख्या ही सहकारिता से जुड़ी हुई है और इसको ही ध्यान में रखते हुए हमारे माननीय प्रधानमंत्री जी ने सहकार से समृद्धि की परिकल्पना को साकार करने के लिए नया सहकारिता मंत्रालय का निर्माण किया और पिछले 4 साल से माननीय गृह मंत्री एवं सहकारिता मंत्री अमित भाई के नेतृत्व में सहकारिता क्षेत्र में बड़ी क्रांति हो रही है। এসআইআর ইস্যুতে আজও গরম সংসদ, সংসদের বাইরে ভেতরে আজও বিক্ষোভ, ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। শীত অধিবেশনের দ্বিতীয় দিনেও আজ এসআইআর নিয়ে আজও গরম সংসদ। এই মুহূর্তে ভেতরে চলে দেখাচ্ছি আপনাদের, রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। सहकारिता का मुख्य जो घटक है वो है पैक्स। বিজেপি জোটের বিহার জয়ের পর সংসদে প্রথম অধিবেশন। কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর প্রধানমন্ত্রীর গলায়, পাল্টা সরব বিরোধীরাও। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को। रणनीति बदले, मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। বিহার বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়, তারপর সংসদে প্রথম অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনের শুরুতেই চড়া সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट को निकालने के लिए उपयोग किया जा रहा है। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए। এসআইআর ঘিরে এখন গরম রাজনীতি। একাধিক রাজ্যে এসআইআর এর চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। এসআইআর এর ডেডলাইন তথা ভোটার তালিকা প্রকাশের দিন 1 সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে সংসদের শাসককে ঘিরতে কোমর বাঁধছে বিরোধীরা। পিছিয়ে নেই শাসক শিবিরও, চড়া সুরে শুরুটা করলেন প্রধানমন্ত্রী। বোঝাই যাচ্ছে এসআইআর ঘিরে গরম হতে চলেছে শীতের সংসদ। নিউজ 18 বাংলা। এসআইআর ঘিরে গরম বাংলা। সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ শুভেন্দু অধিকারীর। তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি করলেন শুভেন্দু। আর পাল্টা আসরে তৃণমূল। আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন।
তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাবো। এটা তো বিহার মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো, আগামী 6 মাস তো বাঙালির সময়। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। তৃণমূল বলেছে যে 1 কোটি নাম্বার যাবে। এই ভয়, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি। সোমবার একগুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সামনে বিরোধী দলনেতা। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। না, এইসব নাটক করতে গেছেন। শুনুন, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে 30-40 জন ওপরে উঠে ঘাড় নেড়ে নেড়ে কি কথা বললেন আমি জানি না। ইলেকশন কমিশনে কি হচ্ছে, কত শতাংশ কি হলো, সব তো আগে থেকেই বলেন। আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি, কি ব্যাপার আমরা জানি না। এটা সম্পূর্ণটাই একটা নাটক। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। এই বিজেপি বিএলএ 2 দিতে পারেনি। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার, আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা, এগুলো সব বুমেরাং হচ্ছে। আপনাদের জাতীয় নির্বাচন কমিশন, আপনারা বলেছিলেন এসআইআর চাই, তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মশাই? এসআইআর ঘিরে সংঘাত, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। 26-এ ভোট, এখন থেকেই হাওয়া গরম। না 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। নিউজ 18 বাংলা। এসআইআরে অফিসারদের হুমকি কমিশনের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের। চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ মুখ্যমন্ত্রীর। জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা। অফিসারদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলার বাড়ির গৃহপ্রবেশে জনপ্রতিনিধিরা। জলপাইগুড়ি সদর ব্লকে গৃহপ্রবেশ অনুষ্ঠান। এলাকার 9,920 জনকে বাংলার বাড়ি গৃহপ্রবেশের আয়োজন করেন 5 উপভোক্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। দেখো, এগুলো সমস্ত সদর ব্লকের মন্ডলঘাট এবং বেদুবাড়ি এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং এখানে 9,920টি বাড়ি তৈরি হচ্ছে, যার মধ্যে 5টি বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এখানে প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা দীর্ঘ কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন, ঘর বাড়ি সেই অর্থে ছিল না, কিন্তু সরকারিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার পর সকলেই মাথা গোঁজার মতন ঠিকঠাক একটা উপযুক্ত ঘর তৈরি করতে পেরেছেন। এই জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাহায্য এরা মনে রাখতে চান এবং তারা যাতে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন সেই জন্যই তারা কিন্তু বার্তা পাঠিয়েছিলেন এবং নিজেরা এসে কিন্তু আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। যে আমন্ত্রণ ফেলতে পারেনি
জলপাইগুড়ি সদর বিডিও থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে মিলেই কিন্তু গিয়েছিলেন এই সকল বাড়িগুলোর উদ্বোধন অনুষ্ঠান অর্থাৎ যে গৃহপ্রবেশ অনুষ্ঠানে সামিল হতে, এবং আপ্যায়নও ছিল যথেষ্টই। কারণ প্রশাসনের প্রতিনিধিরা যখন পৌঁছলেন তাদের জন্য কিন্তু আলাদা করে বরণ করে নেওয়া হলো এবং সকলে মিলেই কিন্তু একটা আনন্দ উৎসব মুহূর্তের মধ্যেই কিন্তু সমস্ত। বেশ, ধন্যবাদ। অপূর্ব, খুবই ভালো লাগছে এই যে মমতা দিয়ে সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি, এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ, খুবই আনন্দ পেয়েছি। আর এই যে বিডিও সাহেব, প্রধান সব নামে চরণ ধরে আমরা এই বাড়িতে পাইলাম, আমার ভাগ্যের ব্যাপার বলা চলে। এই টাকাটা পেয়ে কেমন লাগছে আপনার? আরে বাবা, এই টাকা না হলে আমার ক্ষমতাই ছিল না, সাহসে পাইনি। 1,20,000 খারাপ ছিল, পজিশন খারাপ ছিল। আর এখন তো বেশ খুব ভালো, সুন্দর হয়েছে। এখন না খালেও ঘরের ভিতর ওর একটা মনটা একটা শান্তি পায়। তো আজকে কি হলো? আজকে হলো এই যে গৃহ প্রবেশ করতে হয়, এটা সরকারি মতে একটু মিলাদ মুফিল করা হইলো। আজকে আপনাদের এখানে বিডিও স্যারও নিজে উপস্থিত হয়ে থাকলেন, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। এরকম একটা সাধারণ লোকের বাড়ির উপর যদি বিডিও সাহেব আসে, আরো প্রতিনিধি আসে, একটা আনন্দ, খুব ভালো, খুবই ভালো লাগছে। তো হচ্ছে আগে তো আমাদের টিনের ঘর ছিল, তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে। আর সঙ্গে হচ্ছে আমাদের যে গৃহপ্রবেশ হচ্ছে, গৃহপ্রবেশে বিডিও স্যার এসেছে, বিডিও স্যার এসে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর ছাদ দিচ্ছেন। কি সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছেন। তো এটা এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি মাথার উপর ছাদ দেওয়ার জন্য। আর যারা স্বেচ্ছায় উদ্বোধন করার জন্য আমাদের আমন্ত্রিত করছে, আমরা আনন্দের সহিত এসে ওনাদের গৃহপ্রবেশে অংশগ্রহণ করছি। সদর ব্লকে 9,920টি বাংলার বাড়ির আবাস যোজনা, যেটা আপনারা জানেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে বেনিফিশিয়ারিরা পেয়েছেন। তো তার মধ্যে প্রায় 90% শেষ হয়ে গেছে এবং এইগুলোর জন্য আমরা প্রায়শই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিজিট করি, বিভিন্ন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলি। তো হঠাৎ করেই বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন, মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায়, তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং আমরা সত্যিই খুব অভিভূত এরকম ধরনের একটা আবেদন পেয়ে, এরকম ধরনের একটা আমন্ত্রণ পেয়ে আমরা খুবই অভিভূত। এসআইআরে আরো এক বাংলাদেশের পর্দাফাঁস। 2010 সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ। বাংলাদেশের শ্যামলের এখন ঠিকানা ধূপগুড়ি। স্থানীয় বাসিন্দাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড। আমাদের সঙ্গে রকি রয়েছেন। রকি, কিভাবে এই বাংলাদেশের পর্দাফাঁস হলো? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, শ্যামল রায় নামে একজন বাংলাদেশের রংপুরের বাসিন্দা চোরাপথে কিন্তু ভারতবর্ষ ঢুকে পড়ে। তারপর কিন্তু তিনি আশ্রয় নেয় পাশে ধূপগুড়ি পাশের ব্লক ময়নাগুড়ি ব্লকের রাজাডাঙ্গা এলাকায়, এবং সেখানে কিন্তু তিনি বসত বাড়ি করলেও ধূপগুড়ির মাগরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের চিনিরাম রায় নামে এক ব্যক্তি তাকে বাবা সাজিয়ে কিন্তু ভোটার কার্ডে নাম তুলে 2018 সালে। এমনকি অভিযোগ রয়েছে যে তিনি একবার নাকি ভোটও দিয়েছেন। এই দিন এসআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি কিন্তু মাগরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতে এই এলাকায় আসেন এবং তিনি যখন সেই বাড়িতে এসে পৌঁছান ফর্ম ফিলআপের জন্য, সেই সময় গ্রামের বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আপনাকে তো কোনোদিন এখানে দেখা যায়নি এবং আপনি এখানে এসআইআর ফর্ম কি করতে এসেছেন। যখন তাকে এলাকার বাসিন্দারা চাপ দেয়, তিনি কিন্তু চাপের বসে স্বীকার করে নেন যে তিনি 2010 সালে এই ভারতবর্ষে ঢুকেছিল কাজের সূত্রে এবং তিনি 18 সালে কিন্তু ভোটার কার্ড বানায়। এরপর কিন্তু গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ধন্যবাদ রকি। এখানে আমি 2010 সালে আসছি, অবৈধভাবে আসছি। আইডেন্টি কার্ড করছি 18 সালে। এখন তো এসআই ফর্ম যে আসছে সরকার থেকে দিচ্ছে, সেটা আমরা নিতে আসছি। তো ইনি কি আপনার বাবা, সত্যিকারের বাবা?
সত্যিকারের বাবা না ওই দালাল করে দিছে? দালাল করে দিছে। এনুমিনেশন ফর্ম আসছে? দিনও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি ভাবলাম তাহলে আমার যে বাবা মা আছে আমি তারই বাড়ি যাই, দিতে চাই যে গ্রামবাসী, তাহলে হবে, আর যদি দিতে না চায়। আপনাদের কোনো সম্পর্কই আছে ওনার সাথে? পরিচিত মানে এমনি কোনো রক্তের সম্পর্ক নেই তো? আচ্ছা, কতদিন আগে আসছিল আপনার এখানে? এই তো কালকে। তাহলে ভোটের ফটোটা কি করে হলো এখানে আপনার স্বামীর নাম দিয়ে? চেন্নাই ছিল না, চেন্নাইতে সিরিয়াল নাম্বার দিচ্ছে। আচ্ছা, ওই নাম্বারগুলি কালি খুঁজে খুঁজে। আচ্ছা, এখন ওনার ভোটের লিস্ট, ভোটের ফটোতে কার নাম আছে? আপনার স্বামীর নাম আছে বাবার জায়গায়, কিন্তু আপনাদের কিছু হয় না?